এবং ভাঙড়ে 8টা থানা আছে এবং অবজারভারও আছে। নতুন করে কাশেম সিদ্দিকীকে দায়িত্ব দিয়েছে, এটা কি 26-এর লড়াই আরো কঠিন হবে বলে মনে করছেন? কোনো কঠিন কিছু হবে না। ওরা প্রথমে একটা থানা ছিল, সেখান থেকে 8টা 9টা থানায় পরিণত করেছে। বাইরের দুর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতা, তাকে এখানে অবজারভার দায়িত্ব দিয়েছে। তারপরেও ভাঙড়ের জনগণ দাঁতে দাঁত দিয়ে সব রকম সমস্যার মোকাবিলা করে, সব রকম প্রতিবন্ধকতার মোকাবিলা করে তারা নওশাদ ভাইয়ের আদর্শকে আগামী দিনে আরও উচ্চ শিখরে পৌঁছে দেওয়ার জন্য লড়াই সংগ্রামে মাঠে ময়দানে করছে। এবং এই ঈদের আগের দিনে যারা জামিন পেয়েছে, তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা, তাদের ভালোবাসা ভাইজানের প্রতি দেখে আমাদের তো বুক ভরে যায়। এবং যারা জেলের ভিতরে আছে, খুব তাড়াতাড়ি আরও কয়েকজন জামিন পেয়ে যাবে। এবং বাইরে যারা জামিন আগাম জামিনের আবেদন করা হয়েছে, তাদেরও ধাপে ধাপে জামিন হয়ে যাচ্ছে। এই সব জামিনগুলো হয়ে গেলে আমরা ভাঙড়ের একটা মেগা জনসভা করব। সেখানে আমরা আপামর ভাঙড়ের আইএসএফ প্রেমী মানুষ সবাইকে এক জায়গায় করার চেষ্টা করব। এবং তার মধ্য দিয়ে আমরা এই সাধারণ মানুষের যে বিভিন্ন রকম প্রশ্ন, যে এই কমে গেল, এই চাপ বেড়ে গেল, এই সব কিছু প্রশ্নের উত্তর আমরা ওই সভা থেকে ভাঙড়ের সাধারণ মানুষ দিয়ে দেবে, সেই অপেক্ষা আপনাদের একটু থাকতে হবে। 34 বছরের বামফ্রন্টের সরকারের সঙ্গে এই 15 বছরের তৃণমূলের সরকারের তুলনাই করা যায় না। কারণ বামফ্রন্ট আমলে যে ধরনের চলতো, বিরোধীরা বুক ফুলিয়ে প্রতিবাদ করতে পারতো। সিঙ্গুরের আন্দোলন 34 জাতীয় সড়কের ওপরে মঞ্চ বেঁধে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। কি বামফ্রন্ট সরকার কি তাদের চুলের মুঠি ধরে এনে জেলে ঢুকিয়ে দিয়েছিল? না। এই ধর্মতলার বুকে বসে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে। কে কি করেছে? আমাদের এখন একটা লোকাল স্তরে কোনো সভা করতে গেলে প্রশাসন যেভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে, শুধু আমরা সেই প্রতিবন্ধকতা লড়াই করতে গিয়ে অনেক জায়গায় সভা করতেও পারছি না। এই 16 তারিখে আমাদের মগরাহাট পশ্চিমের জনসভা ছিল। পুলিশ প্রশাসন কার জমি ব্যবহার করছে তাকে থানায় তুলে নিয়ে গেল। তুলে নিয়ে গিয়ে তাকে বিভিন্ন রকম থ্রেট করে, ভয় দেখিয়ে তাকে উল্টো লিখিয়ে নেওয়া হলো যে আমার ওই জায়গাতে এখন অসুবিধা আছে, আমি সভা করতে দিতে পারবো না। তাহলে আমাদের ওই সভাটা আবার চ্যালেঞ্জ করে নতুন জায়গা বার করতে হবে, করে তার পারমিশন নিতে হবে, নিয়ে তারপর সভা করতে হবে। এই বাসন্তীর বুকে আপনারাই জানেন সভা করতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে লোকাল স্তরে বাধা দিচ্ছে সভা করতে। তারপরে তো যারা বিরোধী রাজনীতি করছে, নাম ধরে ধরে কেস দিচ্ছে এবং সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত 43 দিন জেলের ভিতর ঢুকিয়ে রেখেছিল। আপনি কি বলছেন? এই সরকারের সঙ্গে ওই সরকারের তুলনা হয় নাকি? বুদ্ধ বর্ষের শেষে তিনি বলেছিলেন যে জনগণ যদি ক্ষমতায় রাখে আমি ক্ষমতায় থাকবো, নইলে দরকার হলে নিজের থেকে সরে যাব। জনগণ আর না চাইলে সরকারে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। ইনি কি করছেন? ইনি তো ভোটটাই লুট করছেন। গত লোকসভা ভোটে প্রত্যেকটা বুথে রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে। আর এখানে এই যে ক্যালকাটা পুলিশ, এদের নগ্ন চেহারা আস্তে আস্তে বেরিয়ে হয়ে আসছে। এরা যে 5 দিন ধরে কমপ্লেন করা হচ্ছে যে জলাভূমি ভরাট হয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে একের পর এক, এদের কোনো হেলদোল নেই। তাহলে নিশ্চয়ই এদের সঙ্গে আর্থিক একটা লেনদেন চলছে। তাহলে কত নোংরা জায়গায় চলে যাচ্ছে। আর এরাও আমি যা দেখতে পাচ্ছি যে যারা বিরোধী রাজনীতি করছে, তাদেরকে বিভিন্নভাবে কেসের মধ্যে ফাঁসিয়ে তারা যাতে সঠিকভাবে তার গণতান্ত্রিক অধিকারকে বাস্তবে রূপায়িত না করতে পারে, বাস্তবের মাটিতে লড়াই সংগ্রামে অংশগ্রহণ না করতে পারে, তার জন্য একের পর এক মিথ্যা কেস সাজাচ্ছে। এবং আগে সিস্টেম ছিল কি, একটা থানায় কেস হতো, একটা থানায় জামিন হয়ে গেল। এখন 9টা থানায় 9টাতেই একসঙ্গে কেস করছে। এটাই জামিন হলে ওটাই, ওটাই জামিন হলে ওটাই, ওটাই জামিন হলে এটা। এইভাবে প্রত্যেকটা থানায় ঘুরিয়ে যেটা 1 মাসে জামিন হয় সেটা 3 মাস 4 মাস লাগিয়ে দিচ্ছে। এই যে চক্রান্ত এদের, ক্যালকাটা পুলিশকে দিয়ে আইএসএফকে দমন করার যে চক্রান্ত, সেটা এবার আস্তে আস্তে খোলসা হয়ে বেরিয়ে আসছে। একদম গণতন্ত্রকে হত্যা করার যে প্রচেষ্টা এই সরকারের, সেটা এই পুলিশ প্রশাসন তার চেহারা দেখিয়ে দিচ্ছে। কিন্তু এতেও দমন করতে পারবে না। এদের মনে রাখা উচিত যে দমন যত করবে, অত্যাচার যত বাড়বে, জনগণের মনের আবেগ জেদ তত বেড়ে যাবে, তখন কিন্তু এরা এই জনগণকে আর ঠেকাতে পারবে না। আমরা দেখেছিলাম 2021 সালে আরাফুল ইসলামকে তৃণমূলের টিকিট না দেওয়া, বিভিন্ন আরাবুল ইসলামের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তাই তিনি আইএসএফকে সাপোর্ট করেছেন, তেমন কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। তেমনই কি শওকত মোল্লা এবার আইএসএফকে সাহায্য করবে? এই প্রশ্নের উত্তর দেওয়া, কারোর মনের ভিতর থেকে তার মনের কথা বার করে আনা আমাদের পক্ষে সম্ভব নয়। কে কোন অবস্থানে কি করবে না করবে আমি জানি না, কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা বলতে পারি, বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে এই মুহূর্তে,
সাধারণ মানুষ আজকে ফাঁকায় বার হয়ে সে সুস্থভাবে বেঁচে পড়তে ঘরে ফিরে আসতে পারবে, এইটা নিয়ে বর্তমানে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে। অর্থাৎ যে ধরনের হিংসা, যে ধরনের বিদ্বেষ, যে ধরনের বিষ মানুষের মধ্যে এই আরএসএস বিজেপি ছড়াচ্ছে আর তাকে নম্র সমর্থন তৃণমূল করছে, তাতে করে যে উগ্র সমাজের মধ্যে যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে, সেখানে আজকে আমাদের পাশাপাশি শান্তিতে বসবাস করাটাই একটা কঠিন জায়গায় এসে দাঁড়াচ্ছে। আমরা কালকেই দেখছিলাম মহেশতলায় যে ধরনের ঘটনা ঘটেছে, তাতে করে আমরা খুবই উদ্বিগ্ন। এই ধরনের ঘটনা থেকে আমরা বলবো সবাইকে বিরত থাকতে, শান্তি বজায় রাখতে, আলোচনার মাধ্যমে মীমাংসা করা, পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখা, আইনের প্রতি ভরসা রেখে আমাদেরকে চলতে হবে। এবং যারা এই ধরনের কাজ করছে, এই ধরনের আইনকে হাতে নিয়ে আইনের বিরুদ্ধে কাজ করছে, তাদের কাছে আমাদের একটাই বার্তা, আইনকে হাতে তুলে না নিয়ে আইনকে সম্মান দিয়ে বিচারের মাধ্যমে সমাধানের চেষ্টা করুন। পুলিশ প্রশাসনকে সম্মান দিয়ে তাদেরকে রেসপেক্ট করুন। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এইখানে আমি যেটা বলতে চাইছি, এই পরিবেশ থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং বেরিয়ে আসতে হবে। মানুষকে একটা শান্তির বার্তা দিতে হবে, এই হিংসা থেকে তাদেরকে বার করে আনতে হবে। এই কাজটাই বর্তমানে অন্যতম এবং সব থেকে বেশি করে এটাতে গুরুত্ব দিতে হবে। সেক্ষেত্রে আইএসএফ একমাত্র যে ভূমিকা পালন করছে, অন্য কোনো রাজনৈতিক দল এই ভূমিকা পালন করছে না। সেই কারণে আমি সবাইকে বলবো আইএসএফকে সমর্থন করে তার এই অগ্রগতির পথটাকে আরও এগিয়ে দেওয়া, সমাজে শান্তি প্রতিষ্ঠা যাতে হয় তার জন্য হেল্প করা। সেই প্রেক্ষিতে আমি বলবো সবাইকে, আরাবুল শওকত কেন, সবাইকে বলবো আইএসএফের হাত শক্ত করো, সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক। ভোট কোথায় দেবে না দেবে সেটা পরের কথা, এবং এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা কি করবে না করবে, ওদের রাজনীতিতে ওরা কোণঠাসা হচ্ছে, ওদের অবস্থান নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে ওদের বিবেচনার বিষয়, সেটা আমি তো বলে দিতে পারি না। বর্তমান শাসক দলের যারাই বিরোধিতা করতেন তারাই দেখলাম পরবর্তীকালে শাসক দলের কাছে বিকিয়ে যায়। আমি কয়েকটা নাম বলবো। ঋতব্রত ঘোষ, তিনি সিপিএম এ যখন ছিলেন তৃণমূলের বিরোধিতা করতেন, পরবর্তীকালে তিনি তৃণমূলে জয়েন করেন। সায়নী ঘোষ, ইনিও তৃণমূলের যথেষ্ট বিরোধিতা করতেন, ইনিও পরবর্তীকালে তৃণমূলে ঢুকে এখন তিনি এমপি হয়েছেন। আর রিসেন্টলি এই কাশেম সিদ্দিকী সাহেব, তিনি তৃণমূলের এখনও বিরোধিতা করতেন। চোর, এই তৃণমূলে মারা গেলে তাদেরকে যায় নামাজ পড়ানো যাবে না, তাদের ঠ্যাং ধরে নবান্ন ফেলে দিয়ে আসো, এই নবান্ন কোম্পানি চোর। তো এই যে বিরোধিতা যারা করছে এই সরকারের বিরুদ্ধে, তাদেরকে এই সরকার নিজেদের দলে যে কোনো প্রকারে ভিড়িয়ে দিচ্ছে। সেই জায়গায় বিরোধিতা করার গণতান্ত্রিক অধিকারটা, মুখোশটা খুলে যাচ্ছে। আমি এত বলে বেড়াচ্ছি আমি জনগণের উপকার করব, জনগণের স্বার্থে কাজ করব, এরা অন্যায় করছে, এরা সেই করছে, ওই করছে, সেই করছে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনীতি করা খুব দাঁতের দরকার, সেটা নওশাদ সিদ্দিকী দেখিয়ে দিচ্ছে। এই যারা এইসব কথা বলে এতদিন মানুষের কাছে বলে বেরিয়েছে, তারা অ্যাকচুয়ালি বাজার গরম করে শাসক দলের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করেছে, যে দেখো আমার সঙ্গে এত লোক আছে, আমি এত বিরোধী করছি, তুমি আমাকে তোমার সুযোগ দাও, তাহলে আমি তোমার সৈনিক হয়ে যাব। অ্যাকচুয়ালি এই ধরনের মনোবৃত্তি থাকার কারণে তারা আজকে এতদিন ধরে যা করেছে সেটা সম্পূর্ণভাবে আজকে বিরোধিতায় গিয়ে 90 ডিগ্রি ঘুরে গিয়ে তারা সেখানে আপনার শাসক দলে যোগ দিচ্ছে। সম্পূর্ণ শাসক দলের বিরুদ্ধে লড়াই করেছেন, শাসক দলের বিরুদ্ধে যত অন্যায় তুলে ধরেছেন, আজকে কি এমন ভালো কাজ করে ফেললো যে শাসক দলের ছত্রছায়ায় গিয়ে বড় বড় পদে চেয়ারে বসে যেতে হচ্ছে। তাহলে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত ইমেজ, ব্যক্তিগত ক্যারিশমা, এইগুলোকে শাসক দলের থেকে খুব ফলানো যায়। বিরোধী রাজনীতিতে থেকে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে, কেস খেয়ে, জেল খেটে, মার খেয়ে, তারপরেও মানুষের স্বার্থে লড়াই করা চারদিকানি বুকের পাটার দরকার।